আজকে? দেখো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে জীবনের উৎপত্তি। জীবন বিজ্ঞানের যে টপিকটা হবে সেটা কি হবে? জীবনের উৎপত্তি। জীবনের উৎপত্তি মানে আমাদের জীবন কিভাবে সৃষ্টি হয়েছিল। কিছু কিছু টপিকের জন্য শর্ট কোশ্চেন আসলে স্টার্টে লিখে দিচ্ছি, ঠিক আছে? ফার্স্ট যে টপিকটা আমরা পড়বো, দেখো জীবনের উৎপত্তি কী হয়েছিল। দেখো জড় বস্তু থেকে 3.7 বিলিয়ন বছর পূর্বে রাসায়নিক উপায়ে প্রাণের সৃষ্টি হয়েছিল। তাহলে কত বছর পূর্বে? 3.7 বিলিয়ন বছর পূর্বে। দেখো 3.7 বিলিয়ন, মিলিয়ন কিন্তু নেই, বিলিয়ন বছর পূর্বে 3.7 বিলিয়ন বছর পূর্বে হ্যাঁ জড় বস্তু থেকে জীবন উৎপত্তি হয়েছিল। কোথা থেকে? জড় বস্তু থেকে হ্যাঁ জীবন সৃষ্টি হয়েছিল। এটা মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন আসে। জড় বস্তু থেকে কত বছর পূর্বে জীবনের উৎপত্তি হয়েছিল, এটা একটা নোটস, ছোট্ট নোটস হলো। এরপরে জীবন যে সৃষ্টি হয়েছে এ সম্পর্কে অনেকে অনেক মতবাদ দিয়েছে, মানে তাদের মত প্রকাশ করেছে। যে অনেক বিজ্ঞানী আছে না, তারা রিসার্চ করলো, রিসার্চ করার পরে তারা কিছু লিখে গেল, সেটাই তার মতবাদ, তার রিসার্চের ফল, বোঝা গেল? ঠিক তেমনই এখানে যে জৈব যৌগ থেকে, মানে জৈব যৌগের উৎপত্তির ধাপগুলি, মানে ওই যে জড় বস্তু ছিল, জড় বস্তু থেকে যে জৈব যৌগ উৎপত্তি, আমি বললাম না যে জড় বস্তু থেকে জীবন সৃষ্টি হয়েছে, তাহলে জড় বস্তু থেকে যে জীবনটা সৃষ্টি হলো তার ধাপগুলি কি কি রয়েছে? জৈব যৌগ উৎপত্তির ধাপ, এটাই কি বলা হচ্ছে? জৈব যৌগ উৎপত্তির ধাপ। এই এর নামটা কি ভুলে আছে, তুই এর দিতে পারবি, দেখতে পাচ্ছিস? আচ্ছা, জৈব যৌগ উৎপত্তির ধাপ জীবন সৃষ্টিকে পরিবেশগত অবস্থা। ফার্স্ট যেটা আসবে কি? পরিবেশগত অবস্থা। কি আসবে? পরিবেশগত অবস্থা। এবারে পরিবেশগত অবস্থাটা কি ছিল? তা পরিবেশগত অবস্থা বলতে তোমার পৃথিবী যখন প্রথম সৃষ্টি হলো তখন পৃথিবীর মধ্যে কি কি ধরনের গ্যাস ছিল, তখন তাপমাত্রা কেমন ছিল, এই সমস্ত জিনিসগুলোকে বলা হচ্ছে পরিবেশগত অবস্থা। হলো? এবারে পরিবেশগত অবস্থার পরে কি আছে? জীবন সৃষ্টির আদি যৌগসমূহ, মানে আমাদের যে জীবন সৃষ্টি হলো, এই জীবন সৃষ্টির ক্ষেত্রে প্রাথমিক যৌগগুলো কি ছিল, যারা জীবন সৃষ্টি, যে সমস্ত যৌগের মধ্যে জীবন সৃষ্টির আমরা লক্ষণটাকে খুঁজে পেয়েছিলাম, মানে এই যৌগগুলো থেকেই জীবনটা উৎপত্তি হয়েছে, এদের মধ্যে জীবনের অস্তিত্ব রয়েছে, সেই যৌগগুলোর কি ছিল। তাহলে ধাপেতে ফার্স্ট হলো কি? পরিবেশগত অবস্থা, তারপরে জীবন সৃষ্টির আদি যৌগসমূহ, জীবন সৃষ্টির আদি যৌগ সমূহ, সেখান থেকে হ্যাঁ কুয়াশার ভেট, সেখান থেকে কি হবে? কুয়াশার ভেট অথবা হ্যাঁ মাইক্রোস্ফিয়ার বলছি না, হ্যাঁ মাইক্রোস্ফিয়ার। মাইক্রোস্ফিয়ার থেকে আরেকটু উন্নতি হলো, কি হলো? প্রোটোসেল। কি তৈরি হলো? প্রোটোসেল। প্রোটোসেল থেকে জীবনের নানান আদি অবস্থা, জীবনের নানা আদি অবস্থা, আদি অবস্থা হলো। এই হচ্ছে জীবন সৃষ্টির ধাপ। এটা কিন্তু পরীক্ষায় 2 নম্বরে একটা কোশ্চেন প্রায় আসে। জীবন সৃষ্টির ধাপ বা জৈব যৌগ উৎপত্তির ধাপগুলি শব্দ ছকের সাহায্যে ব্যাখ্যা করো। যখন করবে এই ছকটি তোমাকে পরীক্ষা খাতায় লিখতে হয়। টেস্ট পেপারে এই কোশ্চেন, সরি প্রশ্নবিদ্যা এই কোশ্চেনটা বহু জায়গায় তোমরা পাবে। না, এটা প্রোটোসেল। প্রোটোসেলের পরে জীবনের আদি, না জীবনের আদি অবস্থা, ঠিকই আছে। প্রোটোসেলটাই তো মানে এক প্রকার কোষ, আমরা এটা যখন ডিসকাস করব বুঝতে পারবে জিনিসটা, কিন্তু অ্যাকচুয়াল নামটা প্রোটোসেল। প্রোটোসেলটাই পড়তে হবে, প্রোক্যারিওটিক কোষটা অনেক পরে, আগে আমরা প্রোটোসেলটা পড়ব। আমি এক্ষুনি ব্যাখ্যা করছি, যতগুলো তোমাকে লিখে দিয়েছে না টপিক, প্রত্যেকটা টপিক আমি এক্ষুনি ব্যাখ্যা করব, প্রত্যেকটা টপিক ব্যাখ্যা হবে। তাহলে এখানে ফার্স্ট কোশ্চেন হলো কত বছর পূর্বে জড়বস্তু থেকে জীবনের উৎপত্তি হয়েছিল। সেকেন্ড কোশ্চেন জৈব যৌগ উৎপত্তির ধাপগুলি শব্দ ছকের সাহায্যে ব্যাখ্যা করো।
ফার্স্ট কোশ্চেন হলো কত বছর পূর্বে জড়বস্তু থেকে জীবনের উৎপত্তি হয়েছিল? হয়েছে। সেকেন্ড কোশ্চেন বললাম জৈব যৌগ উৎপত্তির ধাপগুলি শব্দছকের সাহায্যে ব্যাখ্যা করো। জৈব যৌগ উৎপত্তির ধাপগুলি শব্দছকের সাহায্যে ব্যাখ্যা করো। মানে শব্দছকের সাহায্যে লেখো আগে। হয়েছে। এর পরের টপিক যেটা আমরা করব সেটা হচ্ছে এই যে টপিকগুলো আমরা বললাম এগুলোকে এক একটাকে ব্যাখ্যা করব, ঠিক আছে? কি ব্যাখ্যা করব? দেখো ফার্স্ট আমরা করব কি পরিবেশগত অবস্থা। ফার্স্ট আমাদের টপিকটা কি হচ্ছে পরিবেশগত অবস্থা। পরিবেশগত অবস্থা তো অনেক কিছু লেখা আছে। পরিবেশগত অবস্থা, পরিবেশগত অবস্থাতে আমরা কি কি পড়বো? দেখো অনেক কিছু আছে, আমি একটু রিডিংটা পড়িয়ে বোঝাই। তোমাদের পরীক্ষায় কিন্তু কোশ্চেন আছে যে, শোনো না একটু মন দিয়ে শোনো, আমি একটা কথা বলি। ওই যেটা বললাম জৈব যৌগ উৎপত্তির ধাপ, ওখানে জৈব যৌগ উৎপত্তির ধাপে বলতে জীবন সৃষ্টির আগের পরিবেশগত অবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 নম্বরে কিন্তু পুরোটাই দেয় লিখতে। জীবন সৃষ্টির আগে পরিবেশগত অবস্থার সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। তাহলে সবটাই তো হবে নাকি? হ্যাঁ, ওই এই পুরোটাও লিখতে হয়। এই পুরোটা লিখতে হয়। আমি সাজিয়েছি কি কি লিখতে হবে, কোন কোন হেডিং করা আছে। প্রাথমিক গঠন এটাতে আছে, ভালো করে সাজানো। এটা লিখবি, আমি দিয়ে দেবো। এটা একদম সাজিয়ে দিয়েছি। আচ্ছা শোন, আমি একটু বুঝিয়ে দিই ব্যাপারটা। আগে বুঝে নে ব্যাপারটা। সম্ভবত 500 কোটি বছর পূর্বে পৃথিবী সৃষ্টি হয়েছিল জ্বলন্ত সূর্যের টুকরো থেকে। তাহলে পৃথিবী কত বছর পূর্বে সৃষ্টি হয়েছিল? 500 কোটি বছর পূর্বে। তাহলে পরিবেশগত অবস্থার ফার্স্ট টপিক হচ্ছে 500 কোটি বছর পূর্বে পৃথিবী সৃষ্টি হয়। এটা শর্ট কোশ্চেন, বুঝা গেল? এরপরে লেখা আছে দেখো, প্রথমে পৃথিবী ছিল গ্যাসীয় এবং বাষ্পপূর্ণ জ্বলন্ত ঘূর্ণমান আগুনের পিণ্ড। ধীরে ধীরে ঠান্ডা হয়ে প্রথমে তরল ও পরে কঠিন অবস্থা প্রাপ্ত হয়। ভারী মৌলগুলি, ভারী মৌল বলতে যেগুলো আমরা অনেক ধাতু ইউজ করি, যেমন সোনা হালকা হচ্ছে কিন্তু লোহা তো ভারী। তাহলে ভারী মৌলগুলো কি হলো, পৃথিবীর কেন্দ্রের দিকে চলে গেল। ভারী মৌল কি কি? লোহা, নিকেল। আমাদের দ্বারা পৃথিবী যখন সৃষ্টি হয়েছে সেটা তরল লিকুইড অবস্থায় ছিল, তরল। বিভিন্ন ধাতু তরল অবস্থায় আছে। এখন যে ধাতুগুলি ভারী ছিল, পৃথিবীটা গোল হয়ে ঘুরছে, তাহলে ঘুরলে কি হবে? চারদিকের ভারী জিনিসগুলো এখানে এসে জমা হবে, এটা কেন্দ্র, এখানটায় ভারী মৌলগুলো জমা হয়ে গেল। হলো, তার থেকে হালকা মৌলগুলো এখানে জমা হবে। তাহলে এখানেতে ভারী থেকে যারা একটু হালকা সেগুলো এখানে জমা হতে শুরু করলো, সব থেকে হালকা যেগুলো সেগুলো উপরে জমা হবে। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা লিখে ধীরে ধীরে বললাম কেন্দ্রের দিকে। মাঝারি মৌলগুলি, দেখো ভারী মৌলের মধ্যে কি কি রয়েছে? লোহা, নিকেল, আয়রন রয়েছে আর নিকেল রয়েছে। হলো, মাঝারি মৌলগুলো যেগুলো এখানে জমা হলো সেগুলো কি কি রয়েছে? দেখো সিলিকন আর অ্যালুমিনিয়াম। সিলিকন আর অ্যালুমিনিয়াম এইগুলো হচ্ছে মাঝারি ভারী, মানে ভারীর থেকে কম ভারী আর কি। হলো, আর হালকা মৌল যেগুলো রয়েছে, সবচেয়ে হালকা মৌল সেগুলো হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন। সেগুলো কি বলা হচ্ছে? হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন। এই সমস্ত মৌলগুলি কি হচ্ছে? বাইরের দিকে পরিবেশ সৃষ্টি করবে। হ্যাঁ, হালকা মৌল উপরে থাকবে, সেটা আমরা উপরে পাই। সেই সময় পৃথিবীর তাপমাত্রা ছিল কত? সমগ্র পৃথিবীর তাপমাত্রা ছিল 5000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস। সেই সময় পৃথিবীর তাপমাত্রা কতটা ছিল? টেম্পারেচারটা 5000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। পৃথিবীর তাপমাত্রাটা এতটা ছিল, বুঝা গেল? তাহলে পৃথিবী প্রচুর পরিমাণে কি করেছে? বাষ্পক্ষরণ করেছে, মানে গ্যাস, ধোঁয়া যেটাকে বলা হয় সেটা প্রচুর পরিমাণ করেছে উপর দিকে। হয়েছে দেখো, বলছে এইরূপ তাপমাত্রায় হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি মুক্ত অবস্থায় থাকার সম্ভাবনা ছিল না। মানে আমাদের যে হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন এগুলো কিন্তু এত তাপমাত্রা, আমরা জানি না তাপমাত্রা এক প্রকার প্রভাবক। এদের প্রভাবে এদের মধ্যে রিঅ্যাকশন হবে, যে যার সঙ্গে পাবে তার সঙ্গে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে রিঅ্যাকশন করবে। তো এরা কখনোই মুক্ত অবস্থায় ছিল না। একে অপরের সঙ্গে কি, একে অপরের সঙ্গে রাসায়নিক বন্ধন সৃষ্টি করে বা রাসায়নিক সংযোজনের মাধ্যমে
রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এরা কি করবে যৌগ গঠন করেছে হয়েছে। এরা বিভিন্ন ধাতব পদার্থের সঙ্গে যুক্ত হয়ে কার্বাইড, নাইট্রাইট, অক্সাইড ইত্যাদি তৈরি করেছিল। মানে এরা কার্বন যদি যুক্ত হয় একটা ধাতুর সাথে সে কি করবে কার্বাইড তৈরি করবে, নাইট্রোজেন যুক্ত হলে নাইট্রাইট, অক্সিজেন যুক্ত হলে অক্সাইড। এরা কার সাথে যুক্ত হয়েছিল বিভিন্ন ধাতুর সাথে, বিভিন্ন ধাতুর সাথে এরা যুক্ত হয়ে বিভিন্ন রকম পদার্থ উৎপন্ন করেছে বা বিভিন্ন রকম আরো অন্য গ্যাস উৎপন্ন করেছে, যৌগিক পদার্থ উৎপন্ন করেছে। এক কথায় বলতে পারলাম জিনিসটা। কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন বিভিন্ন যৌগ যেমন সায়ানোজেনিক, মিথেন, জল, অ্যামাইন, অ্যামোনিয়া, সায়ানাইড ইত্যাদি গ্যাসীয় অবস্থায় ছিল। পৃথিবী পরিবেশ ছিল বিজারণধর্মী। পৃথিবী ক্রমশ ঠান্ডা হতে থাকে, গ্যাসীয় উপাদানগুলি প্রথমে তরল ও পরে কঠিন হতে শুরু করে, জলীয় বাষ্প ঠান্ডা হয়ে মেঘ ও বৃষ্টি করে, সৃষ্টি হয় জলরাশি সমুদ্রে। সমুদ্রের জল ছিল উষ্ণ, বায়ুমণ্ডলের গ্যাসীয় পদার্থ এবং বিভিন্ন প্রকার খনিজ লবণ ও জৈব যৌগ মিশ্রিত হয়ে তৈরি হলো গরম তরল স্যুপ বা হট ডাইলুট স্যুপ। এইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, গরম তরল স্যুপ বা হট ডাইলুট স্যুপ কি? গরম তরল স্যুপ বা হট ডাইলুট DILU TE হট ডাইলুট স্যুপ। গরম তরল স্যুপ বা হট ডাইলুট স্যুপ কি? পরীক্ষায় এই কোশ্চেনটা আসে, খুব আসে। এই জায়গা থেকে এটাই খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাহলে আমরা যদি পরিবেশগত অবস্থা ব্যাখ্যা করতে দেয় কি কি টপিক লিখব? আমরা লিখব কি পৃথিবী সৃষ্টি হয়েছিল আজ থেকে 500 কোটি বছর পূর্বে। সৃষ্টির আদি পর্যায়ে পৃথিবী ছিল জ্বলন্ত এক গ্যাসীয় পিণ্ড, ঠিক আছে? সেই সময় পৃথিবীর তাপমাত্রা ছিল 5000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস। সেই সময় পৃথিবীতে থাকা বিভিন্ন মৌলগুলির মধ্যে ভারী মৌলগুলি পৃথিবীর কেন্দ্রের দিকে আসে, তার থেকে হালকা মৌলগুলি মাঝে আসে এবং সব থেকে হালকা মৌলগুলি উপর দিকে থাকে। এবং মৌলগুলির নাম লিখবি। উপরে থাকা মৌলগুলি এই বেশি তাপমাত্রার জন্য মুক্ত অবস্থায় থাকতে পারে না, তারা বিভিন্ন যৌগ গঠন করে, যেমন নাইট্রোজেন ধাতু সংযুক্ত হয়ে নাইট্রাইট, কার্বন ধাতু সংযুক্ত হয়ে কার্বাইড, অক্সাইড হচ্ছে অক্সাইড, ধাতব অক্সাইড উৎপন্ন করতে থাকে, ঠিক আছে? তারপরে কি হবে, এই সমস্ত যৌগগুলি আবার পরস্পরের সাথে রিঅ্যাকশন করতে থাকে। ব্যাপারটা দেখো, এরা সব জলীয় বাষ্প উপরে উঠছে, ক্রমশ বাষ্প আকারে উপরে উঠছে, ঠিক আছে? পরবর্তীকালে এই বাষ্প ঘনীভূত হয়ে কি হবে, বৃষ্টি হবে। ফলে সেই বৃষ্টি কোথায় পড়বে, পৃথিবীর বুকে পড়বে। ফলে পৃথিবীর বুকে যদি বৃষ্টি পড়ে, আগুন কি হবে, বৃষ্টিতে ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে আস্তে আস্তে নিচেটা কি হবে, শক্ত দেখবে, শক্ত হয়ে গেল। এবারে পৃথিবীর কোথাও উঁচু হয়ে গেছে, কোথাও গর্ত হয়ে গেছে, যেগুলো গর্ত রয়েছে সেখান থেকে কি হয়েছে, জল জমা হয়েছে। সেই জলের মধ্যে ওই সমস্ত যৌগ পদার্থগুলো কি রয়েছে, মিশে রয়েছে। সেইগুলো মিশে কিছু কিছু জেলির মতো থকথকে এক প্রকার পদার্থ সৃষ্টি করেছে, তরল পদার্থ, মানে একটু 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 ডিপ গাঢ়। সেই জিনিসটাকে বলা হচ্ছে কি গরম তরল স্যুপ বা হট ডাইলুট স্যুপ। পুরো ব্যাপারটা ক্লিয়ার? পুরো ব্যাপারটা ক্লিয়ার? অতটাই লিখতে 2 নম্বরে 5 নম্বরে যাই করুক ওইটা লিখতে। 2 নম্বরে পড়ে কি 3 নম্বরে পড়ে? জীবন বিজ্ঞানে খুব কম কোশ্চেন আছে যেখানে গোটা 5 নম্বরে পড়ে। 3 + 2 2 + 2 + 1 পরে। ছবি তো 8 নম্বরে দিয়ে দেয় পুরোটা, আর বিজ্ঞানে তো 5 নম্বরে পড়া বহু কোশ্চেন আছে সলিড। তোকে যদি এক্ষুনি বলে দেয় না যে জৈব যৌগ উৎপত্তির ধাপগুলি সংক্ষিপ্ত পরিচয়, তখন তোমাকে যতগুলো লিখেছিলাম সবগুলোকে তো লিখতে হবে পড়ো, তাহলে সেটাকে তুমি 3 নম্বর দিতে পারবে? 5 নম্বরে দিতে পারবে। এমনি 2 নম্বরে পড়ার এই জায়গাটা থেকে 2 নম্বরে পড়ার সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা, গরম তরল স্যুপ বা হট ডাইলুট স্যুপ। আমার এখানে দাগ দেওয়া আছে, কতটা তোমাকে লিখতে হবে দেখো, এখান থেকে দাগ দেওয়া আছে, এখান থেকে এতটা লিখতে হবে, দেখে দেখে লিখে নেবে এটা। তাহলে আমাদের পরিবেশগত অবস্থা সব বুঝে গেছে। পরিবেশগত অবস্থার পর আমরা যেটা বলবো, জীবন সৃষ্টির আদি যৌগ সমূহ, মানে জীবন যে সৃষ্টি হচ্ছে তার আদি যৌগগুলি কি কি। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় বহুবার এসেছে, জীবন সৃষ্টির আদি যৌগগুলি কি কি। বুঝে গেল? গরম তরল স্যুপ কি লিখেছিস? এরপর লিখ জীবন সৃষ্টির আদি যৌগগুলি কি কি। জীবন সৃষ্টির আদি যৌগগুলি কি কি। হয়ে গেছে? জীবন সৃষ্টির আদি যৌগগুলি কি কি? দেখো, জীবন সৃষ্টির আদি যৌগ সমূহের মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট,
প্রোটিন, লিপিড, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। কি কি রয়েছে? কার্বোহাইড্রেট, প্রোটিন, কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, অ্যামাইনো অ্যাসিড। তাহলে গরম তরল স্যুপটা আগে পর, পরে বাকিটা বলবো, ঠিক আছে? ওটা সব পরে আছে। ফ্যাটি অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, হ্যাঁ, ফ্যাটি অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, এইগুলো সব পড়বি, ঠিক আছে? ইত্যাদি। তাহলে জীবন সৃষ্টির আদি যৌগগুলির যে নামগুলো আমি বললাম, এই নামের বাইরে আর কিছু আসবে না। এই নামগুলো পরীক্ষায় পড়ে, কোশ্চেনটা এভাবেই আসবে যে জীবন সৃষ্টির আদি যৌগগুলি কি, এই নামগুলো তোমাকে মুখস্থ করতে হবে। কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড আর নিউক্লিক অ্যাসিড ইত্যাদি। হয়েছে? এরপরে তোমাদের যে প্রশ্নটা ছিল স্যার, প্রোটোসেল ব্যাপারটা কি ছিল আর কোয়াসার্ভেট বা মাইক্রোস্ফিয়ার ব্যাপারটা কি, তাই না? চলো, প্রোটোসেল আর কোয়াসার্ভেট মাইক্রোস্ফিয়ার ব্যাপারটাকে আমরা ডিসকাস করছি। এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এই কোশ্চেনটা লিখেছিস। এবারে আমরা পড়ব কি, ফার্স্ট যেটা কোয়াসার্ভেট, ঠিক আছে? তারপরে মাইক্রোস্ফিয়ার, তারপরে প্রোটোসেল। তাই কোয়াসার্ভেট পড়াচ্ছি, কোয়াসার্ভেট, কোয়াসার্ভেট। দেখো আমরা ধাপগুলো লিখেছিলাম শব্দচক, সেখানে কোয়াসার্ভেট ছিল। কোয়াসার্ভেট জিনিসটা বুঝে নাও। আদিম পৃথিবীতে, আদিম পৃথিবী মানে আগের পৃথিবী, সমুদ্রের জলে অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন ইত্যাদি পর্যাপ্ত ছিল। সমুদ্রের জল, আমি বলেছিলাম না মেঘ জমে জল হয়েছিল, বড় বড় গর্তগুলো জলে ছিল, সব সমুদ্র দূষিত ছিল। শুধু আরে দূষিত কখন হবে? যখন মানুষ বর্জ্য পদার্থ ফেলবে, এটা তো প্রাকৃতিক নিয়মে সৃষ্টি হওয়া পদার্থ। হ্যাঁ, দেখো সমুদ্রের জলে অ্যামাইনো অ্যাসিড দূষণ তবের থেকে শুরু হয়েছে, জলের থেকে মানুষ আগুন জ্বালাতে শুরু করেছিল। আচ্ছা, যবে থেকে বিজ্ঞানের আবিষ্কার হলো তবে থেকে দূষণ শুরু হয়ে গেছে। আর বিজ্ঞানের আবিষ্কার হলো আগুন জ্বালানো শেখার পর থেকে, ঠিক আছে? মানুষ তারপর থেকে তো উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছে গেল। আগুন জ্বালাতে শুরু করার পর থেকে তো মানুষ পরপর ধাপে ধাপে উন্নতি করতে শুরু করলো না? তার আগে তো মানুষ কিছু করতে পারতো না। সে বনে থাকতো, গাছপালা দিয়ে সাপ করতো, গাছপালা মানে আর দূষণের কিছু। বিজ্ঞান ছাড়া তার টিকতে হবে এই মুহূর্তে, এমন একটা জায়গায় পৌঁছে গেছি আমরা। যাক, দেখো আদিম পৃথিবীতে সমুদ্রের জলে অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন ইত্যাদি পর্যাপ্ত ছিল। প্রোটিন গরম তরল স্যুপ থেকে আলাদা হয়ে একসঙ্গে জড়ো হয়ে কোলয়েড জাতীয় পদার্থ গঠন করে। যে প্রোটিন যেটা হয়, প্রোটিন, প্রোটিন যেগুলো ছিল, প্রোটিনগুলো কি হয়েছে, সে আমি বললাম না থকথকে একটা জেলির মতো পদার্থ ছিল, যেটাকে আমরা গরম তরল স্যুপ বলছি, একটু ঘন, সেইখান থেকে প্রোটিনটা আলাদা হয়ে গেল। যত প্রোটিন ছিল আলাদা হয়ে গেল, প্রোটিনগুলো একসাথে যুক্ত হলো, দিয়ে একটা জেলির মতো থকথকে পদার্থ সৃষ্টি হলো, গোল চাউকা যাই হোক, ঠিক আছে? সেটাই হচ্ছে কোয়াসার্ভেট। এই কোয়াসার্ভেটের একটা আবরণী থাকতো, উপরের দিকে একটা আবরণ আছে, কোটেড রয়েছে, এটা কোটেড রয়েছে। এর মধ্যে কি রয়েছে? প্রোটিন রয়েছে, কার্বোহাইড্রেট রয়েছে, আর কি রয়েছে? আর রয়েছে লিপিড রয়েছে। প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড মিলে একটা দ্বি আবরণ বিশিষ্ট জাস্ট গোল কি চ্যাপ্টার একটা পদার্থ তৈরি করলো, ঠিক আছে? দেখবি তোরা অনেক সময় ওই ব্যাঙেরা ডিম পারলে সেই জলের মধ্যে বেঁচে থাকে। ডিমই তো পারে না, যে সরু সরু ডিম থাকে দলাসের মধ্যে, যেগুলি ব্যাঙাচি হয় কি? না 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 না, মনে হচ্ছে ব্যাঙ ডিম পারে। এই ব্যাঙ ডিম পারে মনে হচ্ছে, আমার ঠিক মনে নেই, দেখতে হবে। আমি কখনো আমি দেখেছি সরু সরু ডিমের মতো সেই সূক্ষ্ম গোল একটা জেলি থাকে, তার মধ্যে ছোট ছোট ডিমের মধ্যে লম্বা লম্বা হয়ে যায়। না প্রথম যা, তো এরকম একটা জেলি রয়েছে, ভেতরে একটা জেলি রয়েছে, শুনুন, ভিতরে জেলি রয়েছে, মানে জেলির মতো থকথকে পদার্থ, তার সাথে একটা কোটেড দেওয়া আছে। সেই মডেলটার নাম দিয়েছেন বিজ্ঞানী ওপারিন কোয়াসার্ভেট। কি দিয়েছেন বিজ্ঞানী? সেই মডেলটার নাম দিয়েছেন কোয়াসার্ভেট। এরপরে ওপারিন, বললাম না ওপারিন, ওপারিন গরম তরল স্যুপ থেকে আলাদা করে দিল কোয়াসার্ভেটকে, হয়ে গেল। এরপরে কোয়াসার্ভেট থেকে আলাদা হচ্ছে কি? মাইক্রোস্ফিয়ার। মাইক্রোস্ফিয়ার কোয়াসার্ভেট খানিকটা একই কিন্তু অন্য। দেখো
নাম দেয় যা ছিল প্রথম জীবকোষ। এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে প্রথম জীবকোষ। এটা কি? প্রথম মানে তখন জীবকোষ। সৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, এই কোয়াসার্ভেটকে প্রথম জীবকোষ বলা হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষাতে বহুবার এসেছে কোশ্চেনটা। হ্যাঁ, পৃথিবীর প্রথম জীবকোষের নাম কি? উত্তর হবে কোয়াসার্ভেট। মনে থাকবে? মনে থাকবে তো? এরপর দেখো, এটি লিপিড, প্রোটিন ও কার্বোহাইড্রেট দ্বারা গঠিত। এতে কোষ পর্দার মতো দ্বিস্তরী আবরণ ছিল। এতটা হয়ে গেল। এরপরে যেটা এসেছিল সেটা হচ্ছে মাইক্রোস্ফিয়ার। কোয়াসার্ভেটের পরে কি এসেছিল? মাইক্রোস্ফিয়ার। মাইক্রোস্ফিয়ারটা কি আবিষ্কার করলো বিজ্ঞানী? মাইক্রোস্ফিয়ার আবিষ্কার করলো ফক্স। কে আবিষ্কার করলো মাইক্রোস্ফিয়ার? কোয়াসার্ভেট আবিষ্কার করেছেন বিজ্ঞানী ওপারিন। বই লিখে আছে? হ্যাঁ। হ্যাঁ, আর মাইক্রোস্ফিয়ার আবিষ্কার করেছেন বিজ্ঞানী ফক্স। সিডনি ফক্স। শর্টে ফক্স বলা হয়। সিডনির নামটা তোরা ফক্স লিখলে নাম্বার, ফুল নাম না দিলে। দেখতেছি এরাও তো বিজ্ঞানী ফক্স হচ্ছে আবিষ্কার করলেন। তার মতে কি মাইক্রোস্ফিয়ার হলো প্রথম কোষীয় জীব। মনে রাখতে হবে, মাইক্রোস্ফিয়ার হচ্ছে প্রথম কোষীয় জীব। প্রথম কোষীয়, আর এটা কি? কোষীয় জীব। এটাকে বলা হচ্ছে প্রথম জীবকোষ, মানে জীবদের একটা কোষ। একটা কোষীয় জীব মানে কি? এটা এক কোষ বিশিষ্ট একটা জীব। মানে আমি মাইক্রোস্ফিয়ারটা একটা জীব, একটাই কোষ কিন্তু সেটা জীব, জীবের মতো আচরণ করে। আর এটা হচ্ছে কোনো জীব নয়, জীবের একটা কোষ। মানে ফার্স্ট কোষের সৃষ্টি হলো, তারপরে এক কোষ বিশিষ্ট জীবের সৃষ্টি হলো। এটাকে গুলাবেলি পরীক্ষায় কোশ্চেন যদি আসে প্রথম জীবকোষ কোনটা, তখন কিন্তু কোয়াসার্ভেট। আর যদি এর প্রথম কোষীয় জীব কোনটা, তখন অ্যানসার হবে কি? মাইক্রোস্ফিয়ার। বি কেয়ারফুল, এই গানটা কিন্তু প্রচুর গুলা স্টুডেন্টরা, কোষীয় জীব আর জীবকোষ নট বোথ আর সেম। কোষীয় জীব মানে যেটা কোষ, জীবের কোষের, আমার দেহে যে কোষটা আছে, তার যা বৈশিষ্ট্য, এর মধ্যে সেই বৈশিষ্ট্যটা দেখা যাচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে প্রথম জীবকোষ। আর কোষীয় জীব মানে এটা একটা জীব যেটা এক কোষ বিশিষ্ট, মানে একটা কোষ হলো জীবের মতো আচরণ করছে, এটা নিজে একটা জীব, স্বাধীন জীব। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ, এটি অর্ধবৃত্ত পর্দা বিশিষ্ট, মানে এই যে পর্দাটা, এটা কিন্তু এটা দ্বিস্তরীয় পর্দা ছিল, দ্বিস্তরীয় আবরণ ছিল, কিন্তু এটা কি পর্দা আছে? অর্ধভেদ্য পর্দা। যেটা অর্ধভেদ্য মানে পুরোপুরি ভেদ্য নয়, সব জিনিস ঢুকতে পারবে না। কোষ যেটাকে পারমিশন দেবে সেটাই কোষের মধ্যে ঢুকবে, কোষ যেটাকে পারমিশন দেবে সেটাই কোষ থেকে বেরিয়ে যাবে। তুমি ধরো, আমরা অর্ধভেদ্য পর্দা ইউজ করি অভিস্রবণ প্রক্রিয়ায়। মাছের পর্দা অর্ধভেদ্য পর্দা। আমরা যে সেই কিশমিশ খাই, কিশমিশের যে উপরে লেয়ারটা অর্ধভেদ্য পর্দা। তুমি কিশমিশকে জলে রেখে দিলে পরে তুমি খুলে যায়। কিশমিশ পারমিশন দিয়েছিলই বলে, কিশমিশের অর্ধভেদ্য পর্দা পারমিশন দিয়েছিল বলে বা ঝড়টা ভেতরে ঢুকেছে। অর্ধভেদ্য পর্দা মানে সেই পর্দা যেখান থেকে সবকিছু সহজে বেরিয়ে যায়, কিছু পারমিশন থাকবে যে জিনিসগুলো সে ভেতরে ঢোকাতে পারবে বা ভেতর থেকে বার করতে পারবে। ব্যাপারটা বুঝতে পারছি তো? এর হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে অর্ধভেদ্য পর্দা বেষ্টিত। ঠিক আছে, বলছে ফক্সের মতে মাইক্রোস্ফিয়ার অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খল গঠন ও নিউক্লিওটাইড শৃঙ্খল গঠন প্রভৃতি উপস্থিতিমূলক বিক্রিয়া দেখাতে পারে। মানে এরা বিভিন্ন বিক্রিয়া করে। কি কি বিক্রিয়া? অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খল গঠন করে, অ্যামাইনো অ্যাসিডের চেন তৈরি করে। যেখানে আমরা পড়েছিলাম অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খল মানে তোমার প্রোটিন তৈরির একটা ধাপ, বুঝা গেল? এখানে বলেছে দেখো নিউক্লিওটাইডের শৃঙ্খল মানে তো ডিএনএ আরএনএ দিকে চলে যাচ্ছে। নিউক্লিওটাইড মানে কি? ডিএনএ আরএনএ। তাহলে আস্তে আস্তে এর মধ্যে তাহলে আরএনএ, আমি যদি বলি আদি কোষ, তাহলে সেখানে তো ডিএনএ থাকবে না, আরএনএ থাকবে। তাহলে এর মধ্যে আরএনএ তৈরি একটা ফরমেশনের একটা টেন্ডেন্সি দেখা যায়, তাই না? এখানে প্রোটিন তৈরির একটা টেন্ডেন্সি দেখা যায়। প্রোটিন আর হচ্ছে মানে ডিএনএ আরএনএ তৈরি, এরকম কারা করবে? একটা জীব করবে। ওই জন্য এটাকে বলা হচ্ছে প্রথম কোষীয় জীব। ব্যাপারটা বুঝতে পারছি? ক্লিয়ার হচ্ছে জিনিসটা? আর কি রয়েছে দেখো, এগুলি প্রোটিনবিহীন নিউক্লিয় পর্দা দ্বারা আবৃত না থাকায় এগুলি নগ্ন জিন বলা হয়। নগ্ন জিন মানে কি? এই যে এর মধ্যে নিউক্লিওটাইড রয়েছে সেটা কিন্তু নিউক্লিয় পর্দার আবৃত না। আমরা জানি আদি কোষেতে নিউক্লিয় পর্দা ছিল না। আমরা সেই ছোটবেলায় পড়েছিলাম, যখন কোষ পড়ছিলাম তখন আদি কোষ আর হচ্ছে আদর্শ কোষ, প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক পড়েছিলাম। আর একটা ছিল মেসোক্যারিওটিক। প্রোক্যারিওটিক মানে আদি কোষ যার মধ্যে নিউক্লিয়াসটি নগ্ন প্রকৃতির ছিল, যার কোনো কি ছিল না, কোনো পর্দা ছিল না। এইটার মধ্যে কোনো পর্দা নেই, তাহলে নিউক্লিয়াস অবশ্যই নগ্ন প্রকৃতির হবে। সিম্পল কথা,
আর প্রথম কোষীয় জীব মানে অবশ্যই তার কোষটা তো আদি কোষই হবে না, প্রথমে কি আর আপগ্রেডেড হবে, আস্তে আস্তে আপগ্রেড হবে। ব্যাপারটা বুঝতে পারলাম জিনিসটা। এই নিউক্লিক অ্যাসিডগুলি প্রতিলিপিকরণে সক্ষম ছিল। নিউক্লিক অ্যাসিডগুলি প্রতিলিপিকরণ মানে কি, এর মতো দেখতে আরেকটা সৃষ্টি করার ক্ষমতা এর মধ্যে ছিল, মানে একটা আরএনএ থেকে আরেকটা আরএনএ সৃষ্টি করতে পারে। প্রতিলিপি দেখতে একই রকম, মানে তৈরি করে, ক্লোন তৈরি করা, ক্লোন, এক কথায় এটাকে ক্লোন বলা হয়। বুঝতে পারলাম। এবারে আসি প্রোটোসেল কি। আমরা করলাম কোয়াসার্ভেট, প্রথম দেখো ধাপই ঠিকই আছে, ধাপ ঠিক আছে, প্রথম একটা জীবের বৈশিষ্ট্য একটা কোষের মধ্যে দেখা গেল, পরে সেটা ডেভেলপমেন্ট করে সৃষ্টি হয়ে গেল মাইক্রোস্ফিয়ার, একটা জীব সৃষ্টি হয়ে গেল। এবারে কি বলছে, কোয়াসার্ভেট বা মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে সৃষ্টি হয় আদি কোষ বা প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট। তাহলে প্রোটোসেল ব্যাপারটা কি হলো, মাইক্রোস্ফিয়ার বা কোয়াসার্ভেট এর সাথে যে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে যায়, নিউক্লিক অ্যাসিড ডিএনএ বা আরএনএ বলছি, আরএনএ যুক্ত হয়ে যায়। ধর এটা তো নরমাল, এর মধ্যে তো কোনো কিছু নেই, এর মধ্যে যদি আরএনএ অ্যাড করে দিই, নিউক্লিক অ্যাসিড মানে আরএনএ, আমি আরএনএ ধরলাম, বা তোমরা নিউক্লিক অ্যাসিড লিখবে, নিউক্লিক অ্যাসিড মানে তো আরএনএ হবে না, নিউক্লিক অ্যাসিডের চেন হলে তবে সেটা আরএনএ হবে, বাট নিউক্লিক অ্যাসিড আমি জাস্ট লিখবো কি নিউক্লিক অ্যাসিড, এর সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে গেল, তখন যে সেলটা তৈরি করছে, যে সেলটা ফর্মেশন করছে, এর সাথে নিউক্লিক অ্যাসিড অ্যাড হয়ে গেল, অসল আগে থেকে অ্যাড আছে আছে, ওই জন্য তো এটাকে, এই জন্য এটাকেও বলা হয়, এটাকে প্রোটোসেল বলা হয়, মাইক্রোস্ফিয়ারকে প্রোটোসেল বলা হচ্ছে। এর সঙ্গে এই নিউক্লিক অ্যাসিড অ্যাড হয়ে যায়, তখন যে ফার্স্ট সেলটা সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট। দু তিনটে নাম আছে, আদি কোষ বা প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট। ক্লিয়ার? তাহলে তিনটে কোশ্চেন আমরা পেলাম। কোয়াসার্ভেট কি, কোয়াসার্ভেটের বৈশিষ্ট্য, কোয়াসার্ভেট কে প্রথম আবিষ্কার করেছিলেন বা কোয়াসার্ভেট মতবাদ কে দিয়েছিলেন, মাইক্রোস্ফিয়ার সম্বন্ধে কোন বিজ্ঞানী প্রথম বলেছিলেন, মাইক্রোস্ফিয়ার কি, মাইক্রোস্ফিয়ারের বৈশিষ্ট্য হলো। এবারে সবথেকে ইম্পর্টেন্ট যদি হয়, কোয়াসার্ভেট আর মাইক্রোস্ফিয়ারের মধ্যে পার্থক্য লেখো হলো। আরেকটা কোশ্চেন হবে কি, প্রোটোসেল কি। লিখেছিস তিনটে কোশ্চেন? হয়েছে? কোয়াসার্ভেট, মাইক্রোস্ফিয়ার, প্রোটোসেল, তিনটে কোশ্চেন সংজ্ঞা লিখে, সংজ্ঞা। এবারে কি আবিষ্কার করেছিল, দু একটা বৈশিষ্ট্য তোমরা লিখে দেবে, ঠিক আছে? কিচ্ছু দেখ, তোদের কিচ্ছু করতে হবে না, জাস্ট এই যে আমার এই বইটা, যেটাতে আমার কোশ্চেন আনসার সাজানো আছে, এইটা থেকে নোটস কে রেডি করতে হবে তোকে, বসে বসে। এই যে সারা সপ্তাহ থাকবে তোদের কাছে, এখন নয়, মানে শুরু যখন হচ্ছে, সারা সপ্তাহ থাকবে, তারা ফাটিয়ে পড়বে। বোঝা গেছে জিনিসটা? জীবন বিজ্ঞানটা তো যোগ দে, ডাক্তার হতে হবে। ডাক্তার হবি কি, ডব্লিউবিসিএস সমস্যা হবে? বুঝতে পারছি তো, ঠিক আছে। এবারে জীবনের নানান আদি অবস্থা বলা যায়। জীবনের নানা আদি অবস্থা বলতে কি, প্রথমে কি উৎপন্ন হবে, দেখো এইটার পরে এসছে জীবনের নানা আদি অবস্থা, ঠিক আছে? জীবনের নানা আদি অবস্থার মধ্যে ফার্স্ট আমরা কি প্রোক্যারিওটিক সেল পাবো, প্রথম প্রোক্যারিওটিক কোষ, তারপরে মাঝখানে মেসোক্যারিওটিক আসবে, যে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক দুজনের বৈশিষ্ট্যটাকে ক্যারি করছে, তারপরে আসবে ইউক্যারিওটিক সেল, তাই তো? তাহলে জীবনের নানা অবস্থার তিনটি জিনিস পাবো, প্রোক্যারিওটিক, মেসোক্যারিওটিক, তারপরে ইউক্যারিওটিক, আমরা ইউক্যারিওটিক পাই। হয়ে গেল। এবারে প্রোক্যারিওটিক সেল কাকে বলে, ইউক্যারিওটিক সেল কাকে বলে, আর মেসোক্যারিওটিক সেল কাকে বলে, পরপর লিখে দিলেই হয়ে যাবে। বা জীবনের নানা আদি অবস্থাতে যেটা হেডিং করতে হয়, জীবনের নানা আদি অবস্থাতে প্রাথমিকভাবে প্রোক্যারিওটিক কোষের উৎপত্তি হয়, তারপরে মেসোক্যারিওটিক কোষের উৎপত্তি হয়, শেষে হচ্ছে ইউক্যারিওটিক কোষের উৎপত্তি হয়েছিল। হ্যাঁ, মেসোক্যারিওটিক সম্বন্ধে দেয়া আছে, থাকবে, এখানে না থাকলেও আমি তোমাদেরকে দেবো মেসোক্যারিওটিক। ওইটা না, এটা অতটা ইম্পর্টেন্ট না। এটা হচ্ছে কি, বড় কোশ্চেন যদি আসে, কোশ্চেনটা 5 নম্বরে আসতে পারে, জীবন সৃষ্টির ধাপগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও, 5 নম্বরে একটা বড় কোশ্চেন যদি আসে, যদি দেয় জীবন সৃষ্টির ধাপ। তো এই যে এতগুলো তোমাদেরকে পড়ালাম, ফার্স্ট হচ্ছে
পরিবেশগত অবস্থা পড়ালাম, জীবন সৃষ্টির আদি যৌগ সমূহ, তারপরে কোয়াসার বেড, মাইক্রোস্ফিয়ার, প্রোটোসেল, তারপরে যেটা লাস্টে বললাম জীবনের নানান আদি অবস্থা। এই টোটাল পয়েন্টগুলোকে তোমাকে ব্যাখ্যা করতে হবে। আর এই পয়েন্টগুলোকে দেখো এখানে একদম সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছে। আমি আবার এখানে হেডিং করে দিয়েছি যে কোন পার্টটা কতটা লিখতে হবে, একদম ততটা পুরো লিখে দিতে হবে। বোঝা গেল জিনিসটা? ফটো করে পাঠিয়ে দিন দুটো দেখি। আজকে তাহলে এতটাই। আজকে আমাদের একটা দেখো আজকে আমাদের একটা কেডি শেষ হয়ে গেল। পরের দিন নতুন জিনিস আমরা শুরু করবো, জীববৈচিত্র্যের উৎস থেকে আমরা স্টার্ট করবো পরের টপিকটা, ঠিক আছে? জীববৈচিত্র্য পরের দিন স্টার্ট করবো আমাদের, ঠিক আছে? চল দেবু।